আচ্ছা, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, সো আমরা আগে সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিই ফোর্থ ইয়ারে। দেন এরপরে আমাদের যে টেক্সট বা পড়াশোনা সেগুলো দিয়ে শুরু করবো। ওকে, ঠিক আছে। এটা আপনাদের ফোর্থ সিলেবাস। আপনাদের কাছে মেবি সিলেবাস থাকার কথা, যাই হোক তারপর আমি একটু জানিয়ে দিই। সেটা আপনাদের টোটাল থার্ড ইয়ারের কোর্স ছিল 8 মার্ক ছিল। ওকে, ফোর্থ ইয়ারে কিন্তু 10টা সাবজেক্ট, 9টা হচ্ছে রিটেন। ফার্স্টে 19 সেঞ্চুরি নভেল বা ঊনবিংশ শতাব্দীর উপন্যাস যাকে বলে। এরপর 20 সেঞ্চুরি পোয়েট্রি, মডার্ন ড্রামা, 20 সেঞ্চুরি নভেল, আমেরিকান পোয়েট্রি, আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামা, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, লিটারি ক্রিটিসিজম ফ্রম ভিক্টোরিয়ান টু মডার্ন। আপনাদের থার্ড ইয়ারে ছিল কি রোমান্টিক এজ পর্যন্ত আর কি। আর এখনকারটা ভিক্টোরিয়ান এজ থেকে, রোমান্টিক এজের পরে ভিক্টোরিয়ান, ওখান থেকে মডার্ন এজ পর্যন্ত। তার মানে একটু ইয়া, আরেকটু মানে কঠিন হবে আর কি, ঠিক আছে। স্পেশালি মডার্ন যেখানে লেখা থাকবে ওইটা মানে টাফ হোক, সেটা যেমন মাস্টার্স আছে মডার্ন পোয়েট্রি, মডার্ন ড্রামা, মডার্ন নভেল, একটু একটু টাফ। আবার যেমন এখানে আছে মডার্ন ড্রামা, অবশ্যই একটু টাফ হবে। ওকে, সো মডার্ন বলতেই একটু ক্রিটিক্যাল করে যারা লিখছে তারা ওরকম ভাবেই লিখছে। এরপরটা আছে কন্টিনেন্টাল অর অ্যাপ্রোচ এন্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা অনেক কলেজে সিলেক্ট, এটা হচ্ছে অপশনাল। ওকে, যেমন আপনাদের ফার্স্ট ইয়ার অপশনাল সাবজেক্ট ছিল না, নন মেজর ছিল, বাট এখানে মেজর আর কি, নিতেই হবে। বাট অপশনাল, দুইটার মধ্যে যে কোনো একটা। অনেক অনেক কলেজ আছে যেখানে স্টুডেন্টদেরকে সরাসরি বলে দেয় যে তোমাদের যেটা ইচ্ছে তোমরা ওইটাই নিবা। আবার অনেক কলেজ আছে যে যারা টিচার তারা এটা সিলেক্ট করে দেয় যে এইটাই অবশ্যই নিতেই হবে আর কি। ওকে, ওয়েট, কারা যেন জয়েন হতে যাচ্ছে। হুম, তো যেটা বললাম যে অনেক কলেজে জানিয়ে দেয় যে এটা নিতেই হবে, আর অনেক কলেজে এরকমটা বলা যায় যে তোমাদের যেটা ইচ্ছে ওইটা নিবা। যেমন আমাদের কলেজে ফার্স্টে বলছিল স্যার যে তোমরা সবাই কন্টিনেন্টাল নাও। দেন আমরা সবাই স্যারদের কাছে আপিল করে বলছিলাম যে স্যার আমরা কন্টিনেন্টাল নিব, আমরা ইএলটি নেব। ইএলটি মানে অ্যাপ্রোচ এন্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে এটাকে সঙ্গে বলে ইএলটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। আর পূর্ণ নাম অ্যাপ্রোচ এন্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আর কি। ওকে, সংক্ষেপে বলে ইএলটি। সুতরাং এখন আপনাদের কলেজে কোনটা নিতে বলে সেটা আপনার কলেজের যারা যারা স্যার আছে, টিচার, ওদের কাছ থেকে জেনে শুনে নেবেন যে কার কলেজে কোনটা নিতে বলছে। ইএলটি একটু সহজ ভাইয়া। শুনতে পাইনি ভাই, মাসুম ভাইয়া। হ্যাঁ, কোন সাবজেক্টে সহজ বেশি? কোন সাবজেক্ট সহজ? সহজ বললে কন্টিনেন্টাল লিটারেচার, মানে আপনারা সেই যে নোবেল টোবেল পড়ছেন সেম জিনিস। বাট অ্যাপ্রোচ বললে অনেকটা থার্ড ইয়ার লিঙ্গুইস্টিক্স এর মতো। থার্ড ইয়ার আপনারা কি পড়ছেন? ভাষা কি, ভাষার মানে যে আমরা যে ওখানে সেই ভাষা বিজ্ঞানকে যে যেভাবে বা বৈজ্ঞানিক পদ্ধতি যেভাবে ভাগ করে থাকি সেগুলোকে মোট 7-8 ভাগে বা 9-10 ভাগে সাধারণত আমরা ভাগ করে থাকি। ওইগুলোর আরেকটু যে কিভাবে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখি, কিভাবে শেখাই, একজন টিচারের রোল কি, একজন স্টুডেন্টের রোল কি, এগুলো ইএলটির যে মানে ওখানে যে টপিক গুলো আপনাদেরকে সিলেবাস ওখানে স্টাডি করতে হবে। সো অবশ্যই একটু টাফ হবে, বাট যদি ঠিকঠাক মতো বুঝে পড়তে পারেন ওইটা অনেকটা ইজি আছে, এবং কন্টিনেন্টালের চাইতে বরং ইএলটি তে অনেক ভালো মার্কস আসে। তো এমনিতে পার্সোনাল অপিনিয়ন যদি ইএলটি নিতে পারেন ইএলটি নেবেন। যদিও বাংলাদেশে তেমন কোনো এটার ওইরকম ভ্যালু নাই, কারণ আপনি বাংলাদেশে কাউকে ওরকম ভাবে ইংরেজি শেখাবেন না। জাস্ট আপনি যদি কলেজে বা স্কুল কলেজে টিচার, আপনাকে ব্যাকরণ শেখাইতে হবে। এখানে আপনি বাংলা বা ইংরেজি ভাষায় কিভাবে কথা বলে বা একজন টিচারের রোল কি, স্টুডেন্ট রোল গেলে কখনোই আপনি শিখাইতে যাবেন না। সো আপনি ইআরটি নিলেই যে অনেক বড় কিছু করে ফেলবেন এমনটা না। হ্যাঁ, অবশ্য যদি আপনি ফরেইনে যেতে চান অথবা কোনো প্রাইভেট অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চান, ওই সাবজেক্ট গুলোর উপর আপনি চাইলে করতে পারবেন ইএলটির উপরে। ওকে, তো সেই ক্ষেত্রে কাজে আসবে। বাট যদি আপনার এরকম ইচ্ছা থাকে যে না, আমি জাস্ট মোটামুটি একটা সার্টিফিকেট দরকার, এরপর আমি বাংলাদেশের যে কোনো একটা জব টবের জন্য অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে আপনি কন্টেন্টটা নিলে ইনাফ। বাট যদি এক্সট্রা কিছু জানতে চান, শিখতে চান, বা ওই যে আমি বললাম যদি ফরেইনে যেতে চান, এটা একটা মেইন ফ্যাক্ট। অথবা যে আমি অন্য কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টে মাস্টার্স করব বা পিএইচডি করব, সেগুলো আলাদা বিষয়। সেই ক্ষেত্রে ইএলটি নিলে সবচাইতে ভালো হবে কন্টিনেন্টালের চাইতে। আর পাস করার জন্য পড়লে সার্টিফিকেটের জন্য তাহলে কন্টিনেন্টাল লিটারেচার নিলে ইনাফ। ওকে, লাস্টের সাবজেক্ট ভাইভা ভস। এই যে 9টা সাবজেক্ট গেল উপরে, 9টা কিন্তু রিটেন, মানে আপনাদের আগের মতো সেম, সে 80 মার্কের এক্সাম দিতে হবে, আর 20 মার্ক ইন করছে। লাস্টে ভাইভা ভসি, মানে আপনারা স্পেশালি যদিও ম্যাক্সিমাম কোশ্চেন করে ফোর্থ ইয়ার থেকে, বাট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে করতে পারে হয়তো 10%, বাকি 90% হয়তো আপনাকে ফোর্থ ইয়ার থেকেই করবে। ওকে, ফোর্থ ইয়ার আপনার যে 9টা সাবজেক্ট আছে, অনেক অনেকে আছে যে যখন আপনি মানে ভাইভাতে যান তখন যারা তেমন কিছু না পারে, যেমন আমরা যখন ফোর্থে ভাইভা দিছি, তো আমাদের প্রায় সবাইকে 10-15 মিনিট, সবাইকে না অবশ্য,
এভারেজ স্টুডেন্টকে 4-5 মিনিট করে রাখছে, আমারে প্রায় 10 মিনিট উপরে রাখছে। 23টা কোশ্চেন করেছিল, অলমোস্ট 23টার মতো। সো মানে যতই আপনি উত্তর, মানে আমার কথা বলতেছি, যতই আমি উত্তর দিচ্ছিলাম তারও ডিপ থেকে ডিপে কোশ্চেন করতেছিল। লাইক আস হচ্ছে ওইটা আমি দেখাচ্ছি আমাকে কোন কোন কোশ্চেন গুলো জিজ্ঞেস করছিল, তাইলে একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে সাধারণত ভাইভাতে কোন কোন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে। Wait করুন, এটা বোধহয় গ্রুপে পোস্ট করা আছে। Wait, এটা হচ্ছে আমার ভাইবা এক্সপেরিয়েন্স। আমি যেটা অনার্স ফোর্থ ইয়ার থাকা অবস্থা দিয়েছিলাম। ফার্স্টে মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। এরপর হচ্ছে ম্যাম ছিল ওখানে, টোটাল হচ্ছে 3 জন ছিল। 3 জন, হ্যাঁ, একজন হেড, ও না 3 জন না 4 জন। একজন হচ্ছে হেড ছিলেন, বাকি দুইটা মানে 2 জন হচ্ছে ছেলে ছিলেন আর একজন মানে মহিলা ম্যাম আর কি। তো ফার্স্টে ম্যাম জিজ্ঞেস করছে যে ইয়োর নেম ইজ কৃষ্ণাকান্তা মন্ডল? ইয়েস ম্যাম। এক্সটার্নাল ওয়ান, হ্যাভ ইউ রিড সিলভিয়া প্লাথ? ইয়েস স্যার। এরপর এক্সটার্নাল ওয়ান, নেম 2 poems অফ সিলভিয়া প্লাথ, ওয়ার্ডস অ্যান্ড ক্রসিং দ্য ওয়াটার। এরপরে এক্সটার্নাল ওয়ান, হোয়াট ইজ দ্য পোয়েম ওয়ার্ডস অ্যাবাউট? স্যার, দ্য পোয়েম ওয়ার্ডস ইজ অ্যাবাউট প্লাথ barrenness of writing. She has thoughts but could not express them. External one, what do you think about her inability of writing? Sir, I think her unhappy conjugal life is the main reason behind it. এরপর হচ্ছে external one, do you know anything about her conjugal life? Yes sir, Ted Hughes was her husband. হিউজ বলেছিলাম স্যার, এরপর বলছেন যে হিউজেস হবে আর কি, মানে স্পেলিং মিস্টেক হয়েছিল। এটা হচ্ছে টেড হিউজেস, ফার্স্ট ইয়ার আপনাদের একটা কবিতা ছিল। এক্সটার্নাল লোন আরো জিজ্ঞেস করেছে যে হোয়াট হ্যাপেন্ড এট দ্য এন্ড অফ সিলভিয়া প্লাথস লাইফ? স্যার, শি কমিট সুইসাইড, কমিটেড হবে। এরপরে হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লয়ার অ্যান্ড অ্যাডভোকেট? এটা আমাকে সম্পূর্ণ বাইরে দিয়ে কোশ্চেন করেছিল, এটা আমি উত্তর দিতে পারি নাই। সরি স্যার, আই ডোন্ট নো ইট। External one, have you read A Passage to India by M. Forster? Yes, sir. There are how many sections? What are they? Sir, there are 3 sections in the novel. They include the mosque, the cave, and the temple. Before the separation of Indian subcontinent in 1947, was there any possibility? Was there any possibility to make a good relationship between the Britishers and the Indians? In my opinion, it was impossible, sir. The Britishers always thought them a superior race, whereas they treated us an inferior race. Okay, then there were 2 parties arranged on the occasion of coming of Mrs. Moore and Adela Quested. Which party was successful? Sir, the Tea Party was successful. Who arranged the tea party? Sir, it was Cyril Fielding who arranged the tea party. When Adela Quested went to visit the cave, what happened to her? Sir, she was disillusioned. But what is disillusion? It is a state of madness in which the person cannot decide what is right or what is wrong. Okay, but hallucination is the best suited in that case. মানে এইটা আমি তখন মাথায় আসি নাই যে ডিসইলিউশনের পরিবর্তে মানে ওখানে হ্যালুসিনেশন ওয়াট ইজ সবচেয়ে বেস্ট হবে, এইজন্য স্যার বলছিল যে ওকে, বাট হ্যালুসিনেশন ইজ দ্য বেস্ট সুইটেড ইন দ্যাট কেস। ইয়েস স্যার, আই ফরগট দ্য ওয়ার্ড। এক্সটার্নাল আরো জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ রিড দ্য পোয়েম লাভ সং অফ জি আলফ্রেড প্রুফ্রাক? ইয়েস স্যার। হুইচ প্রুফ্রাক? Sir, here Prufrock is an imaginary character. T.S. Eliot has taken the name from a shop of a furniture dealer in St. Louis. External আরো জিজ্ঞেস করছে, is Prufrock a representative of modern man? Yes sir, Prufrock represents the modern man. Why Prufrock is a representative of modern man? Sir, because of his indecisiveness. Besides, Prufrock lacks courage. He is unable to take any decision. That is why he is the representative of modern man. External এরপর হচ্ছে external 1 এই পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেছিল। Then external 2, is there any similarity between Prufrock and Hamlet? I was thinking a little bit, but later answered. মানে ফার্স্টে অতটা খেয়াল ছিল না যে হ্যামলেট এবং প্রুফরকের মধ্যে সম্পর্কটা কোথায় আর কি সিমিলারিটি, কারণ হ্যামলেট আপনাদের মাস্টার হচ্ছে একটাই থাকবে, টেক্সট থাকবে হ্যামলেট। তো হ্যামলেট সে তার বাবার ভূত এসে তাকে বলে যে তোমার চাচা প্লাস তোমার মা আমাকে মিলে হত্যা করেছে, তখন সে ইন
ইনডিসিসিভনেস বা অসিদ্ধান্তহীনতা ভোগে, সেটাকে বলা হয় হ্যামলেটস প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা। মানে একটা জিনিস নিয়ে আসে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। এইটা হচ্ছে প্রুফ্রকের সাথে হ্যামলেটের যে সিমিলারিটি আর কি, ওইটাই আছে। Who is Hamlet? Sir Hamlet is the Prince of Denmark. He is the protagonist of the Shakespearean tragedy by the same name. External 2. Your name is Krishna. What does Krishna mean? Sir, Krishna means black. Everyone say you have been to Dhaka, you have gone to Dhaka, you have been to Dhaka. Is there any difference between the sentences? হুম ও স্যার, এটা মনে হয় ভুল গেছে, কনফিউশন আছে কিছুটা, এক্সাক্ট শিওর ছিলাম না যে হ্যাভ ইউ গন টু ঢাকা, হ্যাভ ইউ বিন, সম্ভবত বিন দ্বারা বোঝায় হচ্ছে আমি ওখানে ছিলাম কিনা, আর মানে গিয়েছি প্লাস ওখানে ভিজিট করতেছি, আর গন আমি গিয়ে চলে আসছি কিনা, এরকম কিছু হয়তো এক্স্যাক্টলি জানা নাই। আর এরপর হচ্ছে এক্সটার্নাল ওকে, ইউ মে গো নাও। এই হচ্ছে টোটাল যে আমার ভাইবা আর কি। ওকে, সো সবাইকে আবার এতগুলো কোশ্চেন জিজ্ঞেস কিন্তু করে না, স্পেশালি যখন আমি যাই তখন ম্যাম হচ্ছে সেই যারা ছিলেন আর কি, আর আমার সবার মানে আমার রোল হচ্ছে সবার লাস্টে ছিল। সো ম্যাম বলছিল দুনিয়া ও হচ্ছে আমাদের ফার্স্ট বয়, এরপরে হচ্ছে আমাকে এরকম ভাবে কোশ্চেন করা আরম্ভ করে। এর আগে যারা ছিল ওদের 3 থেকে 4 মিনিট করে রাখছে। তো ফার্স্টে যাদেরকে জিজ্ঞেস করছে, যেমন হচ্ছে যদি দুই একটা কোশ্চেন জিজ্ঞেস করে যদি না পারছে, দেন হচ্ছে সাবজেক্ট চুজ করছে যে তোমার কোন সাবজেক্ট ভালো লাগে বেশি, দেন তারা একটা সাবজেক্ট, মেইনলি ম্যাক্সিমাম হচ্ছে 19th সেঞ্চুরির নভেল এগুলাই সাধারণত চুজ করে, দেন ওখান থেকে দুই একটা কোশ্চেন জিজ্ঞেস করে, যদি কেউ কিছু না পারে আর পারলে এরকম ভাবে আর কি যত ডিপে মানে যত ভালো পারে তত বেশি ডিপ থেকে কোশ্চেন করে। এই হচ্ছে ভাইবা আর কি। ওকে, সো ভয় পাওয়ার কোনো কিছু নেই, যদি মোটামুটি টেক্সট সম্পর্কে আইডিয়া থাকে যে কোনো কোশ্চেন আনসার করা সম্ভব ম্যাক্সিমাম। টেক্সটের বাইরে থেকে সাধারণত করে না, করো দুই একটা। হ্যাঁ ভাইয়া। ভাইয়া ভাইবা তো একটু সময় দেয়, তাই না? হ্যাঁ, আপনার রিটেন এক্সাম হওয়ার কমপক্ষে 20 থেকে এক মানে 20 দিন থেকে 1 মাসের মধ্যে সাধারণত ভাইবা হয়। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সিলেবাস। ওকে, এবার থেকে সিলেবাসে কোন কোন টপিক গুলো আছে, লাইক আছে এখানে ফার্স্টে আপনাদের 90s এর নভেলে 4টা নভেল আছে। জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস, চার্লস ডিকেন্সের টেল অফ টু সিটিজ, শার্লেট ব্রন্টির জেন এয়ার, থমাস হার্ডি টেল অফ কি টেস্ট অফ দ্য ডারওয়াইলস। অনেক সুন্দর চারটা নভেল, খুব ইজি চারটা নভেল। আর যারা মেইন টেক্সট পড়তে চান এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন, এগুলো একটু রোমান্টিক মানে টাইপের, তো সো একটা আগ্রহ হবে আর কি। বাট একটা নভেল বিশাল বড়, 300 400 500 600 পেজ করে। ওকে, সো যদি কেউ মেইন টেক্সট পড়া ধান্দায় থাকেন, অন্তপক্ষে অনার্স লাইফে নাও হতে পারে, এমনি কেউ পার্সোনালি পড়তে সেটা আলাদা বিষয়, এমনিতে সামনে টাইপের পড়ে মোটামুটি আমাদের আইডিয়া পেতে হবে আর কি। ওকে, যদি কেউ পারেন তাহলে দেখবেন মেইন টেক্সটের মধ্যে একটা ডিটেল সামারি থাকে আর কি, চ্যাপ্টার ওয়াইজ সামারি বলে, ওইটা পড়ে নেবে আরেকটু ভালো মানে ধারণাগুলো স্পষ্ট হবে আর কি। যাই হোক, এই হচ্ছে আপনাদের 90 সেঞ্চুরি নভেল গেল। এরপরে সাবজেক্ট হচ্ছে 20th সেঞ্চুরি পোয়েট্রি আর কি। এখানে মোট 4 জন কবির কবিতা আছে। ফার্স্টে আছে ডাব্লিউ বিয়ার্স, ওনার একটা কবিতা ওনার ফার্স্ট ইয়ারে ছিল, সেটা হচ্ছে এ প্রেয়ার ফর মাই ডটার। তো এখানে ওনার 4টা কবিতা আছে, দ্য লেক ইজ অফ মিস্ট্রি, ইস্টার্ন 1916, দ্য সেকেন্ড কামিং, সেইলিং টু পাইজেন্টিয়াম। অত বেশি বড় কবিতা না, মোটামুটি ইজি আছে। এরপর টিএস এলিয়টের দ্য লাভ সং অফ জি আলফ্রেড প্রুফ্রক একটা, দ্য ওয়াস্টল্যান্ড সবচেয়ে মোস্ট ফেমাস সাহিত্যকার না, যেটা জন্য নোবেল যে সাহিত্যে নোবেল পুরস্কার পাইছিল কিন্তু, দ্য ওয়াস্টল্যান্ড লেক। ওকে, একটা ইউনিভার্সাল পোয়েম বলা চলে। এরপর আছে ডিলন থমাসের পোয়েম ইন অক্টোবর, সিলভিয়া প্লাথের এই 4টা কবিতা, মর্নিং সং, হোয়াটস দ্য রাইভাল, ক্রসিং দ্য ওয়াটার। ছোট কবিতা হইলো পুরো ভেজাল্লা কবিতা আর কি। ওকে, মানে আমার একটা কথা আছে যে ছোট সাপের বড় বিষ, ওরকমটা আর কি, যে যে এই সিলভিয়া প্লাথের কবিতাগুলো অনেক ছোট বাট খুব গভীর থিম আছে এখানে, এই জন্য সমস্যাটা। আচ্ছা যাই হোক, আমরা সংক্ষিপ্ত আকারে ওগুলা যখন পড়বো ওখান থেকে জেনে নিব। এরপর আছে মডার্ন ড্রামা, এখানে 4 জন নাট্যকারের 4টা নাটক আছে। অস্কার ওয়াইল্ডার আছে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এটা ইজি আছে। স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডো, হ্যারোল্ড পিন্টারের দ্য কেয়ারটেকার, জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এই 2 নাম্বার আর 3 নাম্বার যে নাটক, এখান থেকে জানার মতো কিচ্ছু নাই, বাট শেখার মতো অনেক কিছু আছে। যেমন স্যামুয়েল বেকেট ওয়েটিং ফর গডো লেখে নোবেল পুরস্কার পাইছে কিন্তু, মানে কোনো থিম নাই এখানে ওইরকমটা, বাট আমাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমাদের আধুনিক এইজের যে সিদ্ধান্তহীনতা, তারপরে যে আশা আকাঙ্ক্ষা, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এতটা মানে একটা ফিলোসফিক্যাল টেক্সট, বাট এমনিতে তেমন কোনো স্টোরি নাই। 2 জন ব্যক্তি তার অপেক্ষা করে একজন ব্যক্তির জন্য, বাট জানে না কার জন্য অপেক্ষা করতেছে, এই হচ্ছে স্টোরি। ওকে, আচ্ছা যাই হোক, আমরা যখন পড়বো তখন আর বিস্তারিত জানবো। এরপর আছে 20th সেঞ্চুরি নভেল, 5 জন লেখকের 5টা নভেল আছে। জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস, এটা আফ্রিকান একটা কান্ট্রি, কঙ্গো নিয়ে লেখা। ইএম ফস্টারের প্যাসেজ টু ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়ান সাব মানে এক কথায় কলোনিয়ালিজম বা সাম্রাজ্যবাদ নিয়ে লেখা। ভার্জিনিয়া উলফের টু দ্য লাইট হাউস, এটা আধুনিক সাইকোলজি নিয়ে লেখা একটা নভেল।
ডিএস লরেন্সের সন্স এন্ড লাভার্স, এটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স যে থিম আছে ওই থিমটা নিয়ে লেখা, মানে ফাদার সন রিলেটেড, মা সন্তানের সাথে খারাপ সম্পর্কে জড়া, এরকম একটা টেক্সট। আর ডরিস লেসিং এর আছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং, এটা একটা হচ্ছে সাম্রাজ্যবাদ নিয়ে একটা টেক্সট আর কি। ওকে, হোয়াইট সেক্সুয়ালিটি, নিউরোসিস, এগুলা। এরপরেরটা হচ্ছে আমেরিকান পোয়েট্রি, খুব ইজি, এখানকার কবিতাগুলো অনেক সুন্দর অবশ্য। এমিলি ডিকিনসন, ওর একটা কবিতা আপনাদের ফার্স্ট ইয়ারে ছিল, হাউ ডু আই, না কি ওটা ছিল, রবার্ট বার্নিং, এমিলি ডিকিনসন ছিল বিকজ আই কুড নট স্টপ ফর দ্যাট। ওকে, মিস্টিক, মানে উনি একজন মিস্টিক পয়েন্ট, মিস্টিসিজম নিয়ে লিখছে, গড, ডেথ, সোল, ইমমর্টালিটি, লাভ, এগুলা। তো এমিলি ডিকিনসন টোটাল 3টা কবিতা আছে, ওয়াইল্ড নাইটস, আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেইন, আই টেস্ট এ লিকার, খুব সুন্দর কবিতা, খুব ছোটখাটো কবিতা। ওয়াল্ট হুইটম্যানের 2টা কবিতা আছে, হোয়েন লাইলাক্স ফ্লাশ ইন দ্য ডোরিয়ার ব্লুমড, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, দুইটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনকে নিয়ে, যিনি কিনা আমেরিকার 16 প্রেসিডেন্ট ছিলেন, যাকে কিনা জন উইকলেস বুথ নামের একজন ব্যক্তি সে হত্যা করে আর কি, একটা থিয়েটারে বসে। আচ্ছা, এরপর রবার্ট ফ্রস্টের কবিতা অনেক সুন্দর কবিতা, স্পেশালি ফ্রস্টের সবচেয়ে সুন্দর যে কবিতাটা এখানে কি আছে, এখানে নাই, আমার মনে একটা ফেভারিট কবিতা হচ্ছে যে কি স্টপিং বাই ইউর সন স্নো ইভিনিং, ওখানে 4টা লাইন আছে, খুব ফেমাস। The woods are lovely dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. অনেক ফেমাস ওই ওই যে এটা কবিতাটা, অনেক সিগনিফিক্যান্ট একটা কবিতা। আচ্ছা, এখানে আছে টোটাল 6টা কবিতা, 6টা নাকি 7টা, 7টা। দা কি আছে, আফটার অ্যাপল পিকিং, দ্য ভার্সেস, মেন্ডিং ওয়াল, দ্য ডেথ অফ এ হার্ড ম্যান, রোড নট টেকেন, এটা অনেক ফেমাস একটা কবিতা। অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট, আর একটা আছে ট্রি অ্যাট মাই উইন্ডো। ওকে, ফার্স্ট ইয়ার আপনাদের একটা কবিতা ছিল হোম বারিয়াল। ওকে, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহ নিয়ে ওই কবিতাটা ছিল। এখানে যেমন হচ্ছে, আচ্ছা এগুলো আপাতত ডিটেলস আলোচনা করার মতো কিছু নেই, এগুলো পরে আলোচনা করবো। এরপর আছে ল্যাংস্টন হিউজের, ওনার সবগুলো কবিতা হচ্ছে নিগ্রোদের যে দাসত্ব সেগুলো নিয়ে লেখা। দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স, আই টু সিং আমেরিকা, দ্য রিভলিউস, হার্লেম, এগুলো হচ্ছে ওনার যে কবিতাগুলো। এরপর আমেরিকান লিটারেচার, ফিকশন, ড্রামা, খুব আমার কাছে বাজে লাগছে এই সাবজেক্টটা 4th ইয়ারে। নাথানিয়েল হথর্নের আছে ইয়াং গুডম্যান ব্রাউন, ইউজিন ও নিল, ওনার আছে দ্য হেয়ারিয়াফ, আর্নেস্ট হেমিংওয়ে, দ্য সান অলসো রাইজেস, সল বেলো, সিজ দ্য ডে, টনি মরিসনের বিলাভেড। একটাও আসলে ভালো মতো পড়ার উপযোগী না, মানে ভালো না আর কি, অতটা ভালো না। ওকে, মানে স্টোরিগুলো মজাদার না, যেমনটা আপনার সেই 20th সেঞ্চুরি নভেল অথবা হচ্ছে 19th সেঞ্চুরি নভেল যত সুন্দর সুন্দর স্টোরি, এখানে ওইরকম কিচ্ছু নাই। আচ্ছা, যাই হোক, এরপর আছে ক্লাসিক্স এর ট্রান্সলেশন। ওকে, ক্লাসিক্স মানে ধ্রুপদী, মানে প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্য, সেটাকে ট্রান্সলেট করে, মানে ওগুলো তো প্রাচীন গ্রিক বা রোমান ভাষায় লেখা, তাই না? তো ওগুলোকে ট্রান্সলেট করে ইংরেজিতে কনভার্ট করে আমাদের টেক্সট অন্তর্ভুক্ত করে, যার এটার নাম হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন বা অনুবাদে ধ্রুপদী সাহিত্য। মোট 5 জনের 5টা লেখা আছে। হোমারের ইলিয়াড খুব বিখ্যাত, সারা পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে, 2টা হচ্ছে হোমারের লেখা, ইলিয়াড, ওডিসি, আর 2টা হচ্ছে হিন্দু ধর্মের রামায়ণ এবং মহাভারত। ওকে, তো হোমারের ইলিয়াড আপনারা এটা পড়বেন 3rd ইয়ারে, এখান থেকে না, এই নিয়ে একটু কবিতা ছিল আপনাদের, ইনোনি কবিতাটা। ওকে, তারপরে ইনোনি, লোটাস ইটার্স, এগুলা। আচ্ছা, যাই হোক, এরপর এসকেলাস কি, আগামেনন। ইউরিপিডেসের আছে মেডিয়া, এরিস্টোফ্যান্সের দ্য ফ্রক্স, সেনেকার ফেডরা। 4 নাম্বারটা বাদে বাকি যতগুলো আছে সবগুলো অনেক সুন্দর সুন্দর স্টোরি নিয়ে। আচ্ছা, এরপরে আছে 4th ইয়ারে সবচাইতে কঠিন যে সাবজেক্ট আর কি, স্পেশালি আমার কাছে যেটা কঠিন মনে হয়েছে, সেটা হচ্ছে লিটারারি ক্রিটিসিজম। ওকে, ফার্স্ট এরটা একটু ইজি আছে, দা স্টাডি অফ পোয়েট্রি, ভালো ইজি, এটা পড়লে করা যাবে। টিএস এলিয়ট আছে দ্য মেটাফিজিক্যাল পার্টস, এটা একটা মানে কেমন জানো ইজি, বাট সবগুলো যেন জট পাকিয়ে যায়, গুলিয়ে যায়, এরকম একটা টেক্সট। ওকে, আপনার 3rd ইয়ারে সেই 17 নন ফিকশনাল প্রোজে ওখানে ছিল কি দ্য লাইফ অফ কাওলে, ওখানে কি করছেন, মেটাফিজিক্যাল কবিদেরকে একেবারে তুলোধনা করে ছেড়ে দিয়েছেন, মানে হচ্ছে তাদেরকে হেয় করছে। এইখানে টিএস এলিয়ট মেটাফিজিক্যাল কবিদেরকে একেবারে গডের সমতুল্য করছে, মানে এক কথায় অনেক প্রশংসা করছে ওদের। এরপর আছে এডওয়ার্ড সাইদের ইন্ট্রোডাকশন টু কালচার এন্ড ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ নিয়ে লেখা, খুব ডিপ একটা টেক্সট। এটা এই দুটো টেক্সট আমার কাছে বেশি একটু কঠিন মনে হয়েছে, 2 নাম্বার এবং 3 নাম্বারটা। লাস্ট একটা হচ্ছে টেরি গল্টার দ্য রাইজ অফ ইংলিশ, 1 আর 4 অনেকটা ইজি আছে, শুধু 2 আর 3 এই দুটো একটু টাফ। ওকে, আচ্ছা, এরপরে আছে কন্টিনেন্টাল লিটারেচার, যারা অ্যাপ্রোচ দিবেন তো ভালো, না নিলে তো কন্টিনেন্টাল লিটারেচার অবশ্যই নিতে হবে। এখানে 5 জনের 5টা টেক্সট আছে। প্রথমটা ফ্রান্স কাফকার মেটামরফোসিস। ওকে, একজন মানুষ একটা জন্তুতে রূপান্তরিত হয়, এটা একটা টেক্সট, মেটামরফোসিস। এরপর আছে কি অ্যালবার্ট ক্যামুসের দ্য আউটসাইডার, এগুলো আমি একটাও পড়ি নাই, কারণ আমি ইএলটি নিয়েছিলাম, সেগুলো সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই। এরপর হচ্ছে বার্টোল্ড ব্রেকহট, স্পেলিংটা দেখেন, এটা কি বার্টোল্ড, BRTOLT, বার্টোল্ড, এটা কি ব্রেকহট, কিন্তু ব্রেকহট, BRECHT, ব্রেসিট না বা ব্রেসেট না, ব্রেকহট, বার্টোল্ড ব্রেকহট। হচ্ছে মাদার চিলড্রেন মাদার কারেজ এন্ড চিলড্রেন। হেনরি কিপসনের আছে ডলস হাউস, অনেক ফেমাস একটা নভেল। ফিওদর দস্তয়েভস্কি একজন রাশিয়ান লেখক,
ওনার আছে কি ক্রাইম এন্ড পানিশমেন্ট, অনেক ফেমাস একটা বই। এই হচ্ছে কন্টিনেন্টাল লিটারেচার যারা এই সাবজেক্টটা নেবেন। লাস্ট এরটা কি অ্যাপ্রোচ এন্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ, এখানে 40টা চ্যাপ্টার আছে। সো যারা মেইন টেক্সট পড়তে চান তারা সঞ্জয় ব্যানার্জি না বিনয়লাল বর্মন এবং হচ্ছে কি আরেকজনের নাম হচ্ছে বিজয় লাল বসু, এই দুজন একটা টেক্সট আছে ওটা পড়তে পারেন। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ওইটা যদি আমি পড়ছি অতটা বেশি ভালো লাগে না। সঞ্জয় ব্যানার্জির স্টাডি গাইড, লেকচার স্টাডি গাইড দুইটা কিনে জাস্ট এক্সামে চলছে এতটুকু পড়লে ইনাফ হয়ে যাবে। সুতরাং যারা মেইন টেক্সট পড়তে চান তারা ওই যে আমি যে বইটা বললাম ডক্টর বিনয় লাল বর্মন, সরি ডক্টর বিনয় বর্মন আর বিজয় লাল বসু, ওনাদের বইটা কিনে পড়তে পারেন। বাট মার্কিং করে করে পড়তে হবে, কারণ হিউজ পড়া, ওখানে 40টা চ্যাপ্টার ডিটেলস লেখা, যেগুলো এক্সামের জন্য আমাদের একদমই মানে অতগুলো ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়লে আমাদের জন্য হয়ে যাবে। এই জন্য হ্যান্ড নোট পড়বো আমরা, ওখানে যা দরকার ওগুলোই সাধারণত দেওয়া থাকবে। ওকে, এ হচ্ছে ওভারঅল। আরেকটা আছে না, সেটা হচ্ছে ওই পাশে রয়েছে ভাইভা বস আর কি, যেটা আমি একটু আগে বলছিলাম ভাইভা বস নিয়ে। এ হচ্ছে ওভারঅল আপনাদের ফোর্থ ইয়ার। কবে বার শুনতে পাইনি মাসুম ভাইয়া। সাজেশন কখন বার করবেন ভাইয়া? সাজেশন বের করতে হলে ফোর্থ ইয়ার এক্সাম হইতে হবে, কারণ ফোর্থ ইয়ার এক্সাম না হলে তো সাজেশন করা যাবে না, সাজেশন না করলে হ্যান্ড নোটও করা যাবে না। সুতরাং যেমন হচ্ছে এই যে আপনাদের এক্সাম গত পরশুদিন শেষ হলো, এই যে আমরা এখন যে থার্ড ইয়ার আছে নতুন থার্ড ইয়ার, ওদের হ্যান্ড নোটের কাজ কমপ্লিট করছি, হয়তো 7-8 দিন বা 10 দিনের মতো ছাপাইতে লাগবে, এরপর হ্যান্ড নোট চলে আসবে। একই রকম আপনাদের এই যে আগামীকালকে থেকে ফোর্থ ইয়ার এক্সাম শুরু হবে 18-19, সো ওদের এক্সাম যেদিন শেষ হবে ওই দিনের মধ্যে হয়তো আমরা হ্যান্ড নোটের কাজ কমপ্লিট করে ফেলবো। এরপর ছাপাইতে দিলে ছাপাইতে 8-10 দিন লাগে, দেন এরপর চলে আসবে। তো এর মধ্যে যে কদিন সময় এতদিন আমরা আপাতত সামারি দিয়ে আগে থেকে, সামারি গুলো তো কোনো চেঞ্জ হবে না, ওগুলো আমারই লেখা, সো সেই সামারি গুলো পড়ে পড়ে একটু আগে থাকে, দেন হ্যান্ড নোট আসলে আমরা যে পার্ট বি পার্ট সি এর সাজেশন অনুযায়ী কোশ্চেন থাকবে কোশ্চেন সলভ করা আরম্ভ করব। আচ্ছা এখন বলো যারা আছেন এখানে যে ইয়া আছে আর কি, সিলেবাস সম্পর্কে কি সবার আইডিয়া হয়েছে? জি ভাইয়া। আচ্ছা স্পেশালি যারা নতুন, আমি তো কাউকে চিনি না এখানকার, এখানে আছে কে কে? উম্মে খাদিজা। আচ্ছা যদি হয়ে থাকে দেন হচ্ছে আমরা একটু শুরু করি ফার্স্টের টেক্সটটা দিয়েই, দেখি কতটুকু আগানো সম্ভব করা হয়। দেখুন উপরে ছবি দেওয়া আছে, ইভেন আপনাদের যে মেসেঞ্জারে ওখানে একটা ফাইলও দেওয়া আছে, পিডিএফ ফাইল, চাইলে ওটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ছবিগুলো সেভ করে আপাতত আমরা যে কদিনে হ্যান্ড নোট আসবে এখান থেকে আমরা সলভ করবো আর কি। হ্যান্ড নোটের সাথে এগুলো সব হ্যান্ড নোটের মধ্যে ইনক্লুড করা থাকবে। ওকে, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট যে সাবজেক্ট আছে 19th সেঞ্চুরি নভেল, ওখান থেকে একটা টেক্সট কে লিখছে, এবং সেই টেক্সট নাম হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড মানে অহংকার বা মানে গৌরব আর কি, আর প্রেজুডিস মানে কুসংস্কার। ওকে, সো এখানে ফার্স্টে অ্যাবাউট অথর রেস, যেহেতু মহিলা সুতরাং অথর রেস সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। যখন আপনার একটা পার্টসের কোশ্চেন লিখবেন অবশ্যই এগুলো ইনক্লুড করবেন সেই ইন্ট্রোডাকশনের মধ্যে। যেমন জেন অস্টেন জন্ম করেছে কত সালে? এটা হচ্ছে কি 1775 সালে উনি জন্মগ্রহণ করছে, মারা গেছে 1817 সালে। সো উনি টোটালি কোন এজে বিলং করে তাইলে আমরা জানি হচ্ছে 1798 সাল থেকে রোমান্টিক এজ শুরু হয়, যেটা কিনা 1832 সালে শেষ হয়। সো উনি ভিক্টোরিয়ানিস প্লাস মডার্নিস্ট উভয় এজে অন্তর্ভুক্ত ছিলেন আর কি। সরি মডার্নিস্ট না, রোমান্টিক এজ প্লাস ভিক্টোরিয়ানিস দুই এজে অন্তর্ভুক্ত ছিলেন। বলছে ওয়াজ দ্য সেভেন্থ চাইল্ড অফ রেভারেন্ড জর্জ অস্টিন, ওনার বাবার নাম হচ্ছে রেভারেন্ড জর্জ অস্টিন, রেক্টর অফ স্টিভেন্টন, এবং ওনার বাবা হচ্ছে স্টিভেন্টন একজন রেক্টর ছিলেন। ওকে, রেক্টর একটা টাইটেল। and was born in the parsonage of the village in 1770, এবং ওই যে গ্রাম ওখানে 1775 সালে জন্মগ্রহণ করেন। He was a very few English, তার মানে উনি জন্মগ্রহণ করতে 1775 সালে। সো উনি যখন বেড়ে উঠছে আর কি, অবশ্যই 20-25 বছর লাগছে ম্যাচুরিটি আসতে, তার মানে উনি অলমোস্ট রোমান্টিক এজে বিলং করে কিন্তু। কারণ রোমান্টিক এজটা হচ্ছে 1832 সাল পর্যন্ত থাকে, এবং উনি 1817 সালে যেহেতু মারা যায়, তখন উনি সম্পূর্ণ রোমান্টিক এজের একজন মহিলা লেখক আর কি, লেখক না লেখিকা। এবার বলছি ভেরি ফিউ ইংলিশ রাইটার্স এভার হ্যাড সো ন্যারো এ ফিল্ড অফ ওয়ার্ক অ্যাজ জেন অস্টিন, মানে উনি অত বেশি লেখালেখি করে নাই। দ্য মোস্ট ওয়াইডলি রিড অফ হার নভেল ইজ প্রাইড অ্যান্ড প্রেজুডিস, তার সবচাইতে বেশি যে বইটা পড়া হয়েছে সেটা কি প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামে যে নভেলটা আছে, অনেক ফেমাস। বাট 3 আদার্স, এবং তার আরো 3টা সাহিত্যকর্ম আছে কি সেন্স এন্ড সেন্সিবিলিটি, ইম্মা আর মেন্সফিল্ড পার্ক হ্যাভ স্লোলি ওন দেয়ার ওয়ে টু দ্য ফ্রন্ট র্যাঙ্ক অফ ফিকশন, এবং এগুলো মানে এই যে উপন্যাসের জগতে অনেকটা উপরের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় আর কি। মানে ইংরেজি সাহিত্যে যদি আপনি 10টা নভেলের নাম উল্লেখ করেন 10টার মধ্যে কিন্তু জেন অস্টিনের এইটা থাকবে, প্রাইড অ্যান্ড
প্রেজুডিস। সো এটা অনেক ফেমাস একটা বই। ওকে, তো এই হচ্ছে লেখক বা লেখিকার সম্পর্কে যে ইনফরমেশনটুকু যখন আপনারা লিখবেন এগুলো আনতে পারেন, যে সে তার লাইফ ডিউরেশন এত, সে হচ্ছে রোমান্টিক এজে বিলং করে, তার হচ্ছে জন্ম এত সালে যদি চান লিখতে পারেন। এরপরে তার বেশ কিছু সাহিত্যকর্ম আছে যেমন প্রাইড এন্ড প্রেজুডিস, সেন্স অফ সেন্সিবিলিটি, ইম্মা, মেন্সফিল পার্ক ইত্যাদি ইত্যাদি। ওকে, এরপরে হচ্ছে আমরা যে নভেল পড়বো এটার আগে ক্যারেক্টার লিস্ট জানতে হবে। যখন আপনি একটা নাটক পড়বেন বা উপন্যাস পড়বেন অবশ্যই আগে সেখানকার চরিত্রদের সম্পর্কে জানতে হবে, নাহলে আপনি গুলিয়ে ফেলবেন যে কার সাথে কার কি সম্পর্ক আছে। তো ফার্স্টে কি মিস্টার বেনেট, মিস্টার বেনেটকে দ্য পেট্রিয়ার্স অফ দ্য বেনেট ফ্যামিলি, এখানে যে বেনেট পরিবারের কথা বলছে, বেনেট পরিবারের যে ফাদার ফিগার, ওকে, সেই ফাদার হচ্ছে মিস্টার বেনেট বা তার নাম হচ্ছে মিস্টার বেনেট আর কি। এ জেন্টলম্যান অফ মডেস্ট ইনকাম উইথ 5 আনমেরিড ডটার্স, এবং তার মোট 5টা আনমেরিড মেয়ে আছে। এবং মানে তার ইনকামটা হচ্ছে মোটামুটি লেভেলের, দিন আনে দিন খায় এরকম টাইপের, অত বেশি ধনী না আবার একেবারে খুব গরিব এমনটাও না, মানে যাকে বললে মধ্যবিত্ত শ্রেণী আর কি। এরপরে কি, এরপর আছে মিসেস বেনেট, একে মিস্টার বেনেটের ওয়াইফ। যে মিস্টার বেনেটস ওয়াইফ এ ফুলিশ নয়েজ উইমেন, সে কিন্তু বোকা টাইপের। সে তার মানে তার জীবনের একটাই উদ্দেশ্য তার মেয়েদেরকে কিভাবে বিয়া দিবে, এইটা, যে হুজ অনলি গোল ইন লাইফ ইজ টু সি হার ডটার্স ম্যারিড, যে কিভাবে তার মেয়েদের বিয়া দেবে এইটা নিয়ে সে সবসময় চিন্তা ভাবনা করে। এরপর থেকে জেন বেনেট, জেনকে দ্য ইল্ডেস্ট এন্ড মোস্ট বিউটিফুল বেনেট সিস্টার, মানে বেনেট পরিবারের সবচাইতে বড় যে মেয়ে তার নাম হচ্ছে জেন বেনেট। একটু এটা এই যে এটা আছে ক্যারেক্টার, ওনার সম্পর্কে একটু মনে রাখিয়েন। জেন ইজ মোর রিজার্ভ, সে একটু গম্ভীর টাইপের, এন্ড জেন্টলার দেন এলিজাবেথ, এলিজাবেথ হচ্ছে আর অনেক মানে একটু নরম সরম আর কি। ওকে, পরিবারের বড় মেয়েরা যেমনটা হয়, ছোটটা হয় কি শাকচুন্নি টাইপের, আর বড়টা হয় অনেক নরম টাইপের সাধারণত আর কি। ওকে, সাধারণত এটা গ্রাম এলাকায় বলা তো ওরকমই, জেন অনেক নরম। সে ম্যারিজ চার্লস বিংলে, নভেলের শেষ দিকে দেখতে পাই সে চার্লস বিংলে নামক একটা ছেলেকে বিয়ে করে আর কি। ওকে, যার সাথে তার ফার্স্টে ভালোবাসা একটা সম্পর্ক ছিল। তো এই যে জেন বেনেট, সো জেন অনেক নরম, এবং সে কি, জেন হচ্ছে সবার বড় বোন। এখানে যে 5 বোনের কথা বলছে মিস্টার মিসেস বেনেটের 5জন মেয়ে আছে, 5 মেয়ে, সবচেয়ে বড় মেয়ের নাম হচ্ছে জেন বেনেট। এরপরটা দেখুন কি আছে, এটা না তো, ও মনে হয় এক পেজ আমি স্কিপ করে ফেলছি নাকি, এটা এক পেজ, 3 পেজ, ওয়েট করুন, একটা পেজ মনে হয় মাঝখান থেকে স্কিপ হয়ে গেছে, শিট, ওয়েট, প্রাইড এন্ড প্রেজুডিস না, here, দুই নাম্বার পেজটা যায় নাই, ওয়েট করুন আমি দিচ্ছি ফরওয়ার্ড করে। এই যে আসছে। হুম, তার মানে 5 মেয়ের বড় মেয়ের নাম হচ্ছে জেন বেনেট। ওকে, সেকেন্ড যে তার নাম এলিজাবেথ, যে হচ্ছে আমাদের এই নভেলের নায়িকা, দ্য নভেলস প্রোটাগনিস্ট। দ্য সেকেন্ড ডটার অফ মিস্টার বেনেট, এলিজাবেথ ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সে কি সবচাইতে বুদ্ধিমতী, জ্ঞানী, অ্যান্ড সেন্সিবল অফ আর 5 বেনেট সিস্টার্স, এবং 5জন বেনেট যে মানে মিস্টার বেনেটের যে 5 মেয়ে আছে তাদের মধ্যে সবচাইতে সেরা আর কি। সি মেরিস ফিজ উইলিয়াম ডার্সি, এবং সে যাকে বিয়ে করে তার নাম কি ফিজ উইলিয়াম ডার্সি। এরপর আছে কি মেরি বেনেট, সে কি 4 নাম্বার বোন, সরি 3 নাম্বার বোন, যে দ্য মিডল বেনেট সিস্টার বুকিশ এন্ড পেডান্টিক, সে অনেক মানে বইপত্র পড়ে আর কি। ওকে, একটু হচ্ছে বুকিশ টাইপের, মানে সবসময় বই খাতা নিয়েই থাকে। ওকে, এরপরে কি মানে এই যে মেরি, তার চরিত্র অতটা ইম্পর্টেন্ট না। এরপর আছে ক্যাথরিন বেনেট, ক্যাথরিনকে 4 নাম্বার, দ্য ফোর্থ বেনেট সিস্টার্স লাইক লিডিয়া শি ইজ কি গার্লিশলি enthralled উইথ দ্য সোলজার্স, যে লিডিয়ার মতো সেও কি একটু গার্ল মানে বাচ্চা সুলভ আচরণ করে আর কি। লাস্টে যে তার নাম হচ্ছে লিডিয়া বেনেট, ছোট মাইয়া সবচাইতে খারাপ হয় আর কি, মানে খারাপ বলতে চঞ্চল টাইপের, লিডিয়া ওই রকমটা আর কি। যে দ্য ইয়াংগেস্ট বেনেট সিস্টার শি ইজ শি ইজ হচ্ছে গসিপাই, একটু বাচাল টাইপের, ইম্যাচিওর এন্ড সেলফ ইনভলভ, মানে নিজে ইচ্ছা স্বাধীন, যা খুশি তাই করে। আনলাইক এলিজাবেথ, লিডিয়া ফ্লিংস হারসেলফ হেডলং ইনটু রোমান্স এন্ড এন্ডস আপ রানিং অফ উইথ উইকাম, যে এই যে লিডিয়া সে কি করে উইকাম নামের একজন মিলিশিয়া অফিসারের সাথে সে পালাইয়া যায়, এবং তার দাম্পত্য জীবনটা একদমই ভালো হয় না। এই হচ্ছে 5জন যে মেয়ে। অবশ্যই এখান থেকে 3জনের সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে জেন বেনেট, এলিজাবেথ বেনেট, লাস্টে লিডিয়া বেনেট, মানে বড় 2জন, লাস্টে ছোটজন আর কি। এরপর থেকে চার্লস বিংলে, চার্লস বিংলেকে জেনের সাথে যার বিয়ে হয়,
যে ডার্সি ইজ কনসিডারেবলি ওয়েলদি বেস্ট ফ্রেন্ড, ডার্সির মানে অনেক কাছের একজন বন্ধু আর কি, মোটামুটি ধনী। বিংলেস পারচেজ অফ নেদারফিল্ড অ্যান এস্টেট নিয়ার দ্য বেনেট, যে সে কি করে, সে এই যে মিস্টার বেনেটরা নেদারফিল্ড যে এলাকায় থাকে আর কি, ওখানে একটা বাসা ভাড়া নেয় হচ্ছে চার্লস বিংলে। এরপর থেকে ফিজ উইলিয়াম ডার্সি, সে কে যে ওয়েলদি জেন্টলম্যান, সে অনেক ধনী, চার্লস বিংলের চাইতে আরো অনেক বেশি ধনী। দ্য মাস্টার অফ কি পেম্বারলি, সে হচ্ছে এই যে ফিজ উইলিয়াম ডার্সি, তার বাসার নাম হচ্ছে পেম্বারলি হাউস, সেটার মাস্টার বা মালিক হচ্ছে ফিজ উইলিয়াম ডার্সি। এন্ড দ্য নেফিউ অফ লেডি ক্যাথরিন ডি বোর্গ, এবং লেডি ক্যাথরিন ডি বোর্গের নেফিউ বা ভাইপো হয় সম্পর্কে। ডার্সি ইজ ইন্টেলিজেন্ট এন্ড অনেস্ট বাট প্রাউড, আর সে কি জ্ঞানী কিন্তু অহংকার। তো এখানে ডার্সি চরিত্রের মাধ্যমে কিন্তু প্রাইড বা অহংকারকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যার ফলে নোবেলের নাম হয়েছে কি প্রাইড। আর এলিজাবেথ ডার্সি সম্পর্কে ভুল বোঝে, যার ফলে তার কুসংস্কার, যার ফলে ওখানে ইউজ করা হয়েছে প্রেজুডিস। সো এই জন্যই কিন্তু নভেলের নামকরণ হয়েছে প্রাইড এন্ড প্রেজুডিস, ডার্সির অহংকার, এলিজাবেথের কুসংস্কার। এরপর থেকে জর্জ উইকহাম, জর্জ উইকহামকে এ হ্যান্ডসাম ফরচুন হান্টিং মিলিশিয়া অফিসার, সে কি একজন মিলিশিয়া অফিসার বাট সবসময় লোভি টাইপের আর কি, ওকে, সবসময় ফরচুন খুঁজে বেড়ায়, মানে সে চায় ধনী কোনো একজন মেয়েকে বিয়ে করে বা তাকে হচ্ছে ফুসলাই ফাসলাইয়া তার কাছ থেকে অর্থ সম্পদ আত্মসাৎ করতে। উইকহামস গুড লুকস এন্ড চার্ম অ্যাট্রাক্ট এলিজাবেথ initially, but Darcy's revelation about Wickham disreputable past clues her into his true nature and simultaneously draws her close to Darcy. Okay, যে ফার্স্ট অবশ্য এলিজাবেথ এই উইকহামের প্রতি একটু সিম্পাথি, মানে ভালোবাসা না, ঠিক একটু সিম্পাথি বা একটু দুর্বলতা জাগ্রত হয়, বাট যখন ডার্সির কাছ থেকে জর্জ উইকহাম সম্পর্কে সত্যিকারের চরিত্র জানে, তখন সে দেখে সে খুব জঘন্য টাইপের। ওকে, অবশ্য এই যে উইকহাম তাকে ভালোবেসে ফেলে ওই এলিজাবেথের ছোট বোন লিডিয়া, এবং লিডিয়া তাকে সত্যিকার ভালোবাসলেও এই যে উইকহাম সে কিন্তু লিডিয়াকে ভালোবাসে, শুধু তাকে ইউজ করতে চাচ্ছিল। এরপরে লিডিয়া তাকে মানে ওই যে উইকহাম তার সাথে পালিয়ে যায়, এবং এর পরবর্তীতে মানে তারা বিয়ের আগে হচ্ছে সেই ফিজিক্যাল ইউনিয়ন করে, দেন একটা পর্যায়ে লিডিয়া উইকহামকে বলে যে বিয়ে করার কথা, কিন্তু উইকহাম রাজি হইতে চায় না। দেন পরবর্তীতে ডার্সির কাছ থেকে টাকা পয়সা নিয়ে উইকহাম লিডিয়াকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু বিয়ের পর তার দাম্পত্য জীবন একদমই ভালো থাকে না। তেমন জর্জ উইকহাম একেবারে খারাপ চরিত্র কিন্তু। ওকে, তার মাধ্যমে ওই সময়ের লোভী যারা পুরুষ ছিল এদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপর কি শার্লেট লুকাস, এই হচ্ছে এলিজাবেথের একজন কাছের বান্ধবী, যে এলিজাবেথ ডিয়ার ফ্রেন্ড, প্র্যাগমেটিক, ঠিক বাস্তবিক ধর্মী হয়, আর এলিজাবেথ ইজ রোমান্টিক and about 6 year older, এবং এলিজাবেথ হচ্ছে 6 বছরের বয়সে বড়। Thus when Mr. Collins proposes, she accepts and they tie in the bond of marriage. যখন শার্লেট লুকাসকে মিস্টার কলিন্স বিয়ের প্রপোজাল দেয়, সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ তার কাছে বিয়ে মানেই হচ্ছে হাজবেন্ড হইলেই হলো, মানে যা হোক এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার বিয়ে করতেই হবে। ওই সময় বিয়ের অবস্থা এতটা মানে এইরকমটা ছিল, মানে ভিক্টোরিয়ান এজটা এরকমটা একটা সময় ছিল স্পেশালি, যে একজন পুরুষ যদি মানে একটু ওয়েলদি হইতো, তার পেছনে অনেক নারীরা ঝুলে থাকতো তাকে বিয়ে করার জন্য। যেমন এই নভেলটা শুরু হয়েছে ওই যে নাম কি চার্লস বিংল নামে এক ভদ্রলোক, সেই এলিজাবেথদের বাসা, ওখানে একটা হচ্ছে বাসা ভাড়া নিতে আসে, এটা সম্পর্কে ওই যে এলিজাবেথের যে মা বাবারা জানতে পারে অন্য আরেকজনের প্রতিবেশীর কাছ থেকে, দেন তারা কিভাবে চেষ্টা করে যে তাদের এক মেয়েকে ওই পোলার লগে বিয়া দিবে। ওকে, মানে বিয়েটা ছিল সবাই কম্পিটিশনের মতো আর কি, সবাই চেষ্টা করতো যদি কোনো পরিবারে একজন হচ্ছে বিবাহযোগ্য মেয়ে থাকতো, তার সাথে যে কোনো মূল্য ওই মেয়েকে বিয়ে দিতেই হবে, যে কোনো মূল্যই হোক না কেন। সমাজটা এই পর্যায়ে চলে গেছিল। এরপর থেকে মিস্টার কলিন্স কি পম্পাস, জেনারেলি idiotic clergyman who starts to inherit Mr. Bennet's property, সে একটু বলদ টাইপের, এবং সেই মিস্টার বেনেটের পরিবারের যে সম্পত্তি এডুকের উত্তরাধিকারী হবে, কারণ তার কোনো ছেলে সন্তান নাই, সো তার মেয়েরা কোনো সম্পত্তির ভাগ পাবে না, এটাকে বলা এন্টেলমেন্ট। ওকে, ইংল্যান্ডের নিয়মই ছিল ওই সময় এটা, যে যদি মেয়েরা থাকে কোনো সম্পত্তির ভাগ পাবে না, বরঞ্চ দুন সম্পর্কে যে আত্মীয় আছে কোনো ছেলে সেই পাবে, যার ফলে মিস্টার কলিন্স সে হচ্ছে এই যে মিস্টার বেনেটের সম্পত্তি যখন সে মারা যাবে সেই উত্তরাধিকারী হবে, তার মেয়েরা এখান থেকে বঞ্চিত হবে আর কি। এরপর আছে লেডি ক্যাথরিন ডি বোর্গ, সে হচ্ছে এই যে পড়লাম ফিজ উইলিয়াম ডার্সি তার আন্টি হয় সম্পর্কে, যে রিচ বসই নয়, সে একটু বস টাইপের, মানে একটু অহংকারী টাইপের। মিস্টার কলিন্স পেট্রন এন্ড লেডিস ডার্সির আন্টি, এবং মিস্টার কলিন্স হচ্ছে এই লেডি ক্যাথরিন ডি বোর্গের আন্ডারে জব বা চাকরি করে আর কি। এরপর আছে মিস্টার এবং মিসেস গার্ডিন, এরা এলিজাবেথের মা, মানে এলিজাবেথের মামা এবং মামিরা, যে মিসেস বেনেটস ব্রাদার এন্ড হিজ ওয়াইফ,
যে মিসেস বেনেটের ভাই এবং হচ্ছে তার স্ত্রী, তার মানে এলিজাবেথের অবশ্যই মামা এবং মামি হয় সম্পর্কে। দ্য গার্ডিনার্স, তাদেরকে বলা হয় দ্য গার্ডিনার আর কি। যে কেয়ারিং, নার্চারিং এন্ড ফুল অফ কমন চেঞ্জ অফেন প্রুভ টু বি বেটার প্যারেন্টস টু দ্য বেনেটস ডটার। এবং এখানে বলছে যে এই যে বেনেট পরিবারের যে 5 মেয়ে, তাদের মা বাবার সাথে তাদের যতটা সম্পর্ক তার সাথে আরো ভালো সম্পর্ক তার মামা মামির সাথে। এন্ড দেন মিস্টার হিজ ওয়াইফ, এই হচ্ছে মোটামুটি চরিত্র। আরো বোধহয় দুই একজন আছে, এই যে আছে যে মিসেস কি মিস বিংলে। মিস বিংলেটাকে এ হচ্ছে সেই যে চার্লস বিংলে আছে তার বোন, যে বিংলে স্নবিশ সিস্টার, শি ওয়ান্টস ফিজ উইলিয়াম ডার্সি অ্যাজ হার হাজবেন্ড, সে চায় কি ফিজ উইলিয়াম ডার্সিকে বিয়ে করতে। এবং হচ্ছে এই যে চার্লস বিংলে তার আরো একটা বোন আছে, তার নাম আছে মিসেস হার্স্ট আর কি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে জর্জিয়ানা ডার্সি, এটা পার্টের কোশ্চেন আছে যে ডার্সির একমাত্র বোন তার নাম কি, তার নাম হচ্ছে জর্জিয়ানা ডার্সি। যে ডার্সির সিস্টার, শি ইজ ইমেন্সলি প্রেটি অ্যান্ড জাস্ট অ্যাজ শাই, শি হ্যাজ গ্রেট স্কিল অ্যাট প্লেইং দ্য পিয়ানোফোর্টি। ওকে, এই হচ্ছে ওভারঅল যে ক্যারেক্টার লিস্ট। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম নভেলের প্রোটাগনিস্ট হচ্ছে আচ্ছা আগে বলি যে নভেলে দুইজন চরিত্র আছে, তাদের নাম হচ্ছে মেইন, একটা হচ্ছে মিস্টার বেনেট আর হচ্ছে মিসেস বেনেট। তাদের 5 জন মেয়ে আছে, যাদের মধ্যে সবার বড় জেন, এরপরটা এলিজাবেথ, যে এলিজাবেথ হচ্ছে এখানকার মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট, এরপর হচ্ছে মেরি, এরপরটা বোধহয় ক্যাথরিন, লাস্টটা হচ্ছে লিডিয়া। এরপর হচ্ছে এখানে এই যে এলিজাবেথের সাথে যার বিয়ে হয় তার নাম হচ্ছে কি ফিজ উইলিয়াম ডার্সি। আর হচ্ছে এলিজাবেথের যে বড় বোন জেনির সাথে যার বিয়ে হয় তার নাম হচ্ছে এখানে চার্লস বিংলে। চার্লস বিংলে আবার 2 বোন আছে, মিস বিংলে এবং হচ্ছে মিসেস হার্স্ট। ওকে, মিসেস হার্স্ট মানে তার বিয়ে হয়ে গেছে আর কি। তো এরপরে হচ্ছে এই যে এলিজাবেথের যে হাজবেন্ড হয় আর কি ডার্সি, ডার্সির একজন বোন আছে তার নাম হচ্ছে জর্জিয়ানা ডার্সি। এবং ওই যে মিস্টার বেনেট তার আবার একজন দূর সম্পর্কের কাজিন আছে যে কিনা এলিজাবেথকে বিয়ে করতে চাইছিল, তার নাম হচ্ছে মিস্টার কলিন্স। মিস্টার কলিন্স যাকে বিয়ে করে তার নাম হচ্ছে শার্লেট লুকাস। শার্লেট লুকাস আবার সম্পর্কে এলিজাবেথের বান্ধবী হয়। এবং এই যে এলিজাবেথের মানে তারা যে 5 বোন, তাদের 5 বোনের আবার মামা মামি হচ্ছে মিস্টার এবং মিসেস গার্ডিন। এই হচ্ছে ওভারঅল যে চরিত্র নিয়ে কারো কোনো সমস্যা আছে যারা কলেজে আছেন? এনিবডি? না ভাইয়া, সমস্যা নাই। ওকে, এরপরটা আছে লাভ, মানে এখানকার কোন কোন থিম নিয়ে লেখা। থিম আছে কি লাভ এন্ড ম্যারিজ। ওকে, লাভ একটা থিম আছে, ম্যারিজ একটা থিম। আর ঠিক আছে, 18th সেঞ্চুরি পেট্রিয়ার্চাল সোসাইটি, ওই সময় সমাজটা ছিল কেমন পুরুষতান্ত্রিক, পুরুষরা যা সিদ্ধান্ত নিত মহিলাদের তাদের মানতেই হতো, যেন সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক বা পেট্রিয়ার্চাল সোসাইটি আর কি। মানিটরি গেইন, সবার লোভ ছিল অর্থ সম্পদের আত্মসাতের উপর আর কি। ওকে, যেমন উইকহাম বিয়ে করতে রাজি হয় লিডিয়াকে তখনই যখন সে তার ডিমান্ড পায়, যৌতুক পায় আর কি অন্যের কাছ থেকে আর কি। ক্লাস কনসাসনেস বা শ্রেণী বৈষম্য আছে, যেমন ডার্সি ফার্স্টে কিন্তু এলিজাবেথদের সম্পর্কে ভুল বোঝে, যে সে মনে করে চার্লস বিংলে মানে তার যে ফ্রেন্ড তার সাথে বিয়ে হওয়ার উপযোগী না এই যে মিস্টার এবং মিসেস পরিবারের যে মেয়েটা আছে, মানে এক কথায় চার্লস বিংলের বিয়ে তার সাথে বিয়ে হওয়ার মতো উপযোগী না জেন বেনেট সে। তার মানে এখানে ক্লাস কনসাস বা শ্রেণী বৈষম্য আছে, ধনী এবং গরিব এরকমটা। আর কি আছে ডার্সির প্রাইড এবং এলিজাবেথের হচ্ছে প্রেজুডিস বা কুসংস্কার। ডার্সি হচ্ছে এখানে অহংকার দেখায়, এলিজাবেথ তার সম্পর্কে ভুল বোঝে আর কি। এই হচ্ছে এই নভেলের থিম গুলো। এবার বাংলা সামারি আছে, বাংলা সামারি যেটা চাইলে আপনারা এটা পড়ে নিতে পারেন। আমি ইংরেজি সামারিটা পড়ানোর পর সংক্ষিপ্ত আকারে রিপিট করবো। আর বাংলা সামারি এখানে আছে, আপনারা একটু একটু করে দেখে নিন, তাহলে আশা করি আইডিয়া হয়ে যাবে। এবার দেখুন এরপরে ইংলিশ সামারি কি আছে, আমরা লাইন বাই লাইন পড়ি। ওয়েট, এখান থেকে শুরু করি। আচ্ছা, তো এখানে কি বলছে, the news that a old young gentleman named Charles Bingley has rented the manor house of Netherfield Park, যে নেদারফিল্ড পার্ক নামে একটা বাড়ি, সেটা ইজ এ চার্লস বিংলে নামে ভদ্রলোক সে ভাড়া নেয়, মানে ভাড়া নিতে আসে আর কি। ইংল্যান্ড কিন্তু শীত প্রধান দেশ, অর্ধেক গরম অর্ধেক শীত, সো তারা দুইটা বাড়ি করে সাজায়, একটা শীতের জন্য একটা হচ্ছে গ্রীষ্মের জন্য। সো এই যে চার্লস বিংলে সে কি করে নেদারফিল্ড পার্ক নামে একটা বাসা ভাড়া নেয়, যেটা কিনা জেইনদের বাড়ির আশেপাশে ছিল। যে এবং এটা কি হয় গ্রেট কজেস এ গ্রেট হিস্ট্রি ইন দ্য নিয়ারবি ভিলেজ অফ লংবার্ন, স্পেশালি ইন দ্য বেনেট হাউসহোল্ড। এবং এতে কি হয় পুরো লংবার্ন এলাকায় একটা হই হুল্লোড় লেগে যায় যে নতুন একজন ছেলে আইছে, এর সাথে একজন মেয়ের বিয়ে দিতেই হবে এরকমটা। ওকে, স্পেশালি মিস্টার বেনেটদের যে পরিবার ওইখানে, কারণ তাদের 5 জন বিবাহযোগ্য মেয়ে আছে। এরপর দ্য বেনেটস হ্যাভ 5 আনমেরিড ডটার, তাদের 5 জন মেয়ে আছে, জেইন, এলিজাবেথ, মেরি, কিট্টি এবং লিডিয়া। ওকে, মানে ক্যাথরিনকে সংক্ষেপে বলা হচ্ছে কিট্টি আর এলিজাবেথকে সংক্ষেপে বলা হয় লিজি। আচ্ছা, এরপর বলছে মিসেস বেনেট ইজ ডিসপারেট টু সি
দেম অল মেড, এবং মিসেস বেনেট চায় কি তার একমাত্র উদ্দেশ্য তার 5 মেয়েকে যে কারো সাথে হোক বিয়ে দেওয়া, মানে যে কাদেরই সাথে হোক বিয়ে দেওয়া, এটি হচ্ছে তার লাইফের মেইন উদ্দেশ্য। মিসেস বেনেট হু হোপস টু মেরি ওয়ান অফ হার 5 ডটার্স টু চার্লস বিংলাম, সুতরাং মিসেস বেনেট যখন জানতে পারে যে চার্লস বিংলাম এক ভদ্রলোক তাদের পাশেই একটা এলাকায় উঠছে, সুতরাং সে ভাবে কি এই পোলার লাগে আমার এক মায়ের বিয়ে দিতেই হবে। When the Bennett's daughter meet him at the local ball, they are impressed by his outgoing personality and friendly disposition. এরপরে হচ্ছে সেই বেনেট পরিবারের সাথে বিংলের একটা সাক্ষাৎ হয়, এবং তাদের মানে ফার্স্ট টাইম সাক্ষাৎ হয় কোথায়, একটা লোকাল বলে। অবশ্যই এর আগে বিংলে মিস্টার বেনেটদের পরিবার একবার আসছিল। ওকে, বল বলতে কিন্তু ফুটবল বা ক্রিকেট না, বল একটা নাচের অনুষ্ঠান, সেখানে সাক্ষাৎ হয়, সেখানে কিনা তাদের সাথে মোটামুটি ভালোই কথাবার্তা সম্পর্ক হয়। His close friend Mr. Darcy is less pleased with the evening and haughtily. তবে ওই যে অনুষ্ঠানে এই যে চার্লস বিংলে আছে, তার সাথে তার একজন ফ্রেন্ড আসছিল ফিটজ উইলিয়াম ডার্সি। তো তখন ডার্সির সাথে এলিজাবেথের সাক্ষাৎ হয়। ওকে, তো এই যে চার্লস বিংলে সে ফার্স্ট টাইম ওই যে জেইন বেনেটারকে তার সাথে ড্যান্স করে, মোটামুটি তাদের সাথে একটা রোমান্টিক সম্পর্ক হয়। তো এরপরে চার্লস বিংলে তার যে ফ্রেন্ড এলিজাবেথ না, তো সেই ফিটজ-উইলিয়াম ডার্সি থাকে বলে তুমি চাইলে এলিজাবেথের সাথে নাচতে পারো। সুতরাং তখন এই যে ডার্সি সে একটা কথা বলে যে সে সুন্দরী ঠিক আছে, বাট আমাকে সন্তুষ্ট করার মতো সুন্দরী না, মানে সে অহংকার দেখাইছে এখানে। এতে এলিজাবেথ এই কথাটা শোনার পর তার খারাপ লাগছে, ইগোতে লাগছে। সুতরাং তখন এলিজাবেথ সে ডার্সি সম্পর্কে একটা ভুল ধারণা তার মধ্যে নিয়ে নিছে আর কি, এবং সে ডার্সিকে ঘৃণা করতে আরম্ভ করে। এরপর হচ্ছে হি রিফিউজেস টু ড্যান্স উইথ এলিজাবেথ হুইচ মেক্স, মানে সে ডার্সি সে এলিজাবেথের সাথে নাচতে চায় না, হুইচ মেক্স যার ফলে কি হয়, হুইচ মেক্স এভরিওয়ান ভিউ হিম অ্যাজ অ্যারোগ্যান্ট, এবং এতে মানে সবাই মনে করে ডার্সি অনেক অহংকারী এন্ড অবনক্সিয়াস, জেদি টাইপের। সো এলিজাবেথ প্রিজুডাইজেস হিম এন্ড দাস দ্য নোবেল এন্টাইটেলড আস, এবং এলিজাবেথ তার সম্পর্কে ভুল বোঝে, এখান থেকে নোবেল নাম করেছে প্রাইড এন্ড প্রেজুডিস। এই স্ট্যান্জা বুঝতে পারছ, এই পর্যন্ত সামারি বুঝতে কারো সমস্যা আছে কি এনিবডি? বাংলা ইংরেজি, আমি একবার ইংরেজি পাশাপাশি বাংলাটা কিন্তু বলে যাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। কারো সমস্যা আছে কিনা? না। ওকে, এরপর বলছে বিংলে অ্যান্ড দ্য ওল্ডেস্ট বেনেট ডটার, বিংলে এবং হচ্ছে সবচাইতে বড় যে মেয়ে জেন সুন ফর্ম অ্যান অ্যাটাচমেন্ট, তাদের মধ্যে একটা সম্পর্ক হয় আর কি, এবং তাদের বিয়ে হবে, মানে এরকম একটা পরিস্থিতি। অন হার জার্নি টু দ্য হাউস শি ইজ কট ইন দ্য ডাউনপোর এন্ড ক্যাসেসিল, এর পরবর্তীতে মানে যেন বিয়েটা তাড়াতাড়ি হয় এটা চাচ্ছিল কে, জেইনের মা। সুতরাং সে মানে জেইন যখন বাসায় ফিরতেছে সে বৃষ্টিতে একটু ভিজে যায় আর কি, যার পর তার ঠান্ডা লাগে। সুতরাং এই যে মিসেস বেনেট সে একটা সুযোগ পেয়ে যায়, সে চাচ্ছিল যে তার মেয়ে যেন ওইখানে থাকে যাতে করে বিয়েটা দ্রুত হয়। এই জন্য কি করে যে ফোর্সিং হার টু স্টে এট নেদারফিল্ড ফর সেভারাল ডেজ, যার ফলে জেন সে যে নেদারফিল্ড পার্ক, মানে এক কথায় হচ্ছে সেই মিস্টার বিংলের বাসায় যেন জেন থাকতে পারে, এই জন্য সে বৃষ্টিতে ভিজে ভিজে সেই জেনের যে মা তাকে বিংলেদের বাসায় পাঠাইছিল, এবং সে ভিজে গেছে, তার ঠান্ডা লাগছে, যার ফলে ওইখানে সে আর অল্প কিছু সময় ছিল, মানে বেশ কিছু সময় ছিল। এবং এতে করে হয় কি বিংলে এবং হচ্ছে সেই নাম কি যে জেন, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়, আর সম্পর্ক হলোই তো বিয়ে, এটাই তো হচ্ছে যে জেনের মায়ের আসল ইচ্ছা। জেনি সিরিয়াস রিলেশনশিপ বিটুইন দ্য টু হাউএভার ইজ অপোজড বাই বিংলেস সিস্টার, তবে বিংলের বোনেরা কিন্তু এটা চাচ্ছিল না, যে হু ডু নট অ্যাপ্রুভ অফ জেন অ্যাজ এ ওয়াইফ ফর বিংলে, যে যারা চাচ্ছিল না যে জেন যেন বিংলের বিয়েটা, মানে জেনের সাথে যেন বিংলের বিয়ে, এটা তারা চাচ্ছিল না, বিকজ অফ আর মাদার্স লোয়ার স্ট্যাটাস, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। ওকে, মানে তাদের আচার আচরণ অতটা ভালো না, এখানে ক্লাস কনসিয়াসনেস চিন্তা আছে কিন্তু। এন্ড বাই ডার্সি হু বিলিভস দ্যাট জেন ইজ ইনডিফারেন্ট টু বিংলে, এবং ডার্সি সে কি মনে করে যে বিংলেকে হয়তো জেন সত্যিকার অর্থে ভালোবাসে না। মিনওয়াইল ডার্সি ফাইন্ডস হিমসেলফ অ্যাট্রাক্টেড টু এলিজাবেথ ডিসপাইট হার অবজেকশন টু হার ফ্যামিলি, যাই হোক না করে এরপরে মানে এই যে ডার্সি সে বিংলেকে নিরুৎসাহিত করে জেনকে বিয়ে করার জন্য, যার ফলে জেন এবং হচ্ছে বিংলের বিয়েটা হয় না কিন্তু। ওকে, এবং ডার্সি ওই সময় আবার আস্তে আস্তে ওই যে এলিজাবেথের প্রতি তার যে আকর্ষণটা জন্মাতে থাকে। When Elizabeth and Jane return home, এরপরে যখন এলিজাবেথ এবং জেন তাদের বাসায় আসে, they find Mr. Collins visiting their household, তখন দেখে যে মিস্টার কলিন্স নামের এক ভদ্রলোক, মানে হচ্ছে সেই তাদের বাবার যে দূরসম্পর্কের এক ভাই হয় সম্পর্কে। ওকে, মানে হচ্ছে মিস্টার বেনেটের দূরসম্পর্কের এক কাজিন মিস্টার কলিন্স সে আসছে। আসার কারণ কি? কারণ হচ্ছে মিস্টার বেনেটের কোনো পুরুষ সন্তান নাই, সুতরাং সে মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগে ওই যে মিস্টার কলিন্স সেই হবে, এই জন্য সে আসছে যে আমি তোমাদের সাথে একটা সন্ধি করতে চাই বা একটা সুসম্পর্ক করতে চাই, যে যেহেতু
আমি তোমাদের সম্পদের উত্তরাধিকারী এমনিতেই হব, সো আমি চাই তোমাদের 5 বোনের যে কোনো একজনকে বিয়ে করতে। তাইলে অ্যাটলিস্ট তোমাদের মানে একজনের ঝামেলা কমলো আর কি। তো সে ফার্স্টে চাচ্ছিল হচ্ছে জেইনকে বিয়ে করতে, কিন্তু যখন জানতে পারে যে জেইনের সাথে হচ্ছে সেই যে বিংলে তার বিয়ে হওয়ার কথা, তখন সে এলিজাবেথকে বিয়ে করছে এবং সে এলিজাবেথকে 3 বার প্রপোজ করে, কিন্তু এলিজাবেথ 3 বারই তাকে রিজেক্ট করে। যে মিস্টার কলিন্স ইজ এ ইয়াং clergyman who stands to inherit Mr. Bennet property which has been entailed, meaning that it can only be passed down to a male heir. Mr. Collins is a pompous, সে কি মানে গম্ভীর অহংকারী full, though he is quite enthralled by the Bennet's girls. Shortly after his arrival, he makes a proposal of marriage to Elizabeth. মানে সে ফার্স্টে জেনকে চায়, যখন জানতে পারে যে জেনের সাথে বিংলের বিয়ের কথা, তখন সে এলিজাবেথকে চায়, কিন্তু এলিজাবেথ তাকে রিজেক্ট করে 3 বারই। she turns down him, সে তাকে রিজেক্ট করে, wounding his pride, তার অহংকারকে ধুলোয় মিশিয়ে দেয় আর কি। he quickly turns his attention to Elizabeth's friend শার্লেট লুকাস। এরপরে সে দেখে সে এলিজাবেথের ফ্রেন্ড যে শার্লেট লুকাস তাকে বিয়ের প্রপোজাল দেয়। সাথে সাথে শার্লেট লুকাস বিয়ে করতে রাজি হয়ে যায়, কারণ তার কাছে বিয়ে মানে হচ্ছে একটা সিকিউরড একটা বাসা পাওয়া, একটা কমফোর্ট পাওয়া হতো। এই জন্য সে কোনো প্রকার বাধা ছাড়াই সাথে সাথে রাজি হয়ে যায়। তার মানে ওই সময় বিয়ের অবস্থা ছিল কেমন, যে বিয়ে হওয়া মানে একটা যে বিয়ে হওয়া মানে হচ্ছে যে কোনো একজন স্ত্রী বা হচ্ছে যে কোনো একটা মেয়ের কাছে একটা কমফোর্টের জায়গা। সেই জন্য যখন তাকে বিয়ের প্রপোজাল দিয়ে সাথে সাথে সে রাজি হয়ে গেছে। অন্যদিকে কিন্তু এলিজাবেথকে এই মিস্টার করে 3 বার বিয়ের প্রপোজাল দিয়ে, বাট সে রাজি হয়নি। তার মানে এখানে এলিজাবেথ তার বিয়ের সম্পর্কে ধারণা কেমন রোমান্টিক, বাট শার্লেট লুকাসের ধারণা কেমন প্র্যাগমেটিক, বাস্তবিক। এরপর বলছে শার্লেট এক্সপ্লেইনস টু এলিজাবেথ দ্যাট শি ইজ গেটিং ওল্ডার, যে আমার বয়স হয়ে যাচ্ছে, এন্ড নিডস দ্য ম্যাচ ফর ফাইন্যান্সিয়াল রিজন, সুতরাং আমাকে অবশ্যই একজন স্বামী খুঁজে বের করতে হবে অর্থনৈতিক দিক থেকেও। শার্লেট এন্ড মিস্টার কলিন্স গেট ম্যারিড, সুতরাং তাদের বিয়েটা হয়, এন্ড এলিজাবেথ প্রমিসেস টু ভিজিট देम এট देयर নিউ হোম। এরপর এলিজাবেথ সে ওই যে তার মামা মামির বাসায় ঘুরতে যায়, ওখান থেকে সে আবার এই যে মিস্টার কলিন্সদের বাসায় ঘুরতে যায় অবশ্য। অন দ্য আদার হ্যান্ড, as Darcy grows more interested in Elizabeth, Darcy continues to despise him and এলিজাবেথ কন্টিনিউস টু ডিসপাইস হিম, যে অন্যদিকে ডার্সি কিন্তু এলিজাবেথকে মানে ফার্স্টে ঘৃণা করলো, আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হতে থাকে, বাট এলিজাবেথ তাকে সবসময় ইগনোর করে যায়। টু জর্জ উইকহাম এ হ্যান্ডসাম এন্ড পার্সনেবল মিলিশিয়া ওয়েস, অন্যদিকে এই যে এলিজাবেথ তার আকর্ষণ ছিল ওই যে জর্জ উইকহাম তার প্রতি, সে একজন মিলিশিয়া অফিসার। বাট পরবর্তীতে ডার্সির কাছ থেকে জানতে পারে জর্জ উইকহাম একজন ভণ্ড জোচ্চোর, তার কাজ হচ্ছে মেয়েদেরকে ফুসলায়া তাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেওয়া। যে উইকহাম টেলস এলিজাবেথ দ্যাট হিজ ফাদার ওয়ার্কড ফর ডার্সি। উইকহাম ফার্স্ট ডার্সির সম্পর্কে অনেক মিথ্যা কথা বলে এলিজাবেথের কাছে। এমনিতেই কিন্তু এলিজাবেথ সে ডার্সিকে নিয়ে রেগে আছে, কারণ ডার্সি তাকে সে অহংকার করে বলছিল সে সুন্দরী, বাট আমাকে সন্তুষ্ট করার মতো না। এরপর যখন উইকহাম এলিজাবেথের কাছে ডার্সি সম্পর্কে বলছে যে আমার বাবা ডার্সির বাবার মানে যে বাসা ওখানে জব করতো, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে ডার্সির বাবা বলছিল আমাকে কিছু টাকা পয়সা দেবে, কিন্তু ডার্সির বাবা মারা যাওয়ার পর ডার্সি সেই টাকা পয়সা আমাকে দেয়নি, মানে মিথ্যা কথা বলছে। এগুলা বলার পরে এলিজাবেথ মনে করে এগুলোই হয়তো সত্যি, সুতরাং সে ডার্সি সম্পর্কে আরো কুসংস্কার ধারণ করে, মানে তাকে আরো ভুল বোঝে। যে Darcy gets up older. Sorry, Darcy grew up together, stating that he was favored by Darcy's father. Wickham claimed that Darcy disobeyed his father because of a clergyman revenue. To Wickham, out of selfish resentment, Wickham tale makes Darcy appear not only proud but cruel, and Elizabeth accepts Wickham account without question, disliking Darcy even more. তার মানে উইকহামের কথাবার্তা শোনার পর ডার্সি কে এই যে এলিজাবেথ সে প্রচুর ঘৃণা করতে আরম্ভ করে আর কি। At the beginning of the winter, হচ্ছে শীতের শুরুতে, the Bingles and Darcy have left Netherfield and returned to London, যে বিংলেরা বা ডার্সিরা তারা কি নেদারফিল্ডে চলে আসে, সরি তারা নেদারফিল্ড লিভ করে তাদের যে নিজের বাসা লন্ডন ওখানে চলে যায়। মাস টু জেন্ডিস, এবং জেনের সাথে বিয়ের কথা পুরোপুরি ভেঙে যায়। চার্লস বলছে ক্যারোলিন বিংলে রাইটস টু জেন দ্যাট দে ডু নট ইন্টেন্ড টু ইন রিটার্ন, এন্ড শি প্রেডিক্টস এ ম্যাচ বিটুইন বিংলে এন্ড ডার্সি সিস্টার জর্জিয়ানা। এবং হচ্ছে সেই যে চার্লস বিংলের যে বোন ক্যারোলিন বিংলে, সে তখন এলিজাবেথদের কাছে একটা চিঠি লিখে যে আমরা এখানে আসবো না, সুতরাং তোমার বোন যে জেনের সাথে আমার ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল এটা আর হবে না, এখন আমার ভাই বিয়ে করবে কাকে, ডার্সির যে বোন আছে জর্জিয়ানা ডার্সি তাকে, হু ইজ অলসো ইন লন্ডন, যেখানে লন্ডনে থাকে। তার মানে জেনের বিয়েটা ভেঙে যাওয়াতে তাদের মন মানসিকতা অনেক খারাপ হয়ে যায়। দেন তারা ঘুরতে যায় লন্ডনে তাদের মামা মামিদের বাসায়, ওই যে মিস্টার এবং মিসেস গার্ডিনারের বাসায়। although Jane quietly resigns himself to a life without Bingley, Elizabeth is angry for her sister and suspects that Bingley's sister and Darcy are trying to keep him from Jane. যে এলিজাবেথ সে মনে করে বিংলে যে বোন আছে প্লাস ডার্সি এরাই হয়তো আমার বোনের সাথে বিংলের বিয়েটা ভেঙে দিচ্ছে আর কি। সুতরাং এলিজাবেথ সে কিন্তু ডার্সি সম্পর্কে আরো বেশি নেগেটিভ ধারণা পোষণ করতে আরম্ভ করে। এরপর কি আছে,
এলিজাবেথ ভিজিটস শার্লেট এট হার নিউ হোম। এরপর এলিজাবেথ সে শার্লেটদের বাসা মানে ওখানে ভিজিট করতে যায়, ঘুরতে যায়। ইন হান্সফোর্ড এন্ড মিটস মিস্টার কলিন্স প্যাট্রোনেস এন্ড ডার্সিস আন্ট লেডি ক্যাথরিন ডি বর্ক। এবং ওখানে তার সাথে ডার্সির যে আন্টি লেডি ক্যাথরিন বর্ক তার সাক্ষাৎ হয়। অ্যান্ড ওভার বিয়ারিং উইমেন সুন আফটার এলিজাবেথ অ্যারাইভাল ইন কেন্ট, Darcy visits his aunt with his cousin Colonel Fitzwilliam. Darcy puzzles Elizabeth with his behavior. He seems to seek out her company, but he says never much. মানে এখানে বলে যে ওই সময় আবার ডার্সির সাথে এলিজাবেথের সাক্ষাৎ হয়, বাট এলিজাবেথ কিন্তু তখন ডার্সিকে প্রচুর ঘৃণা করতো। কারণ কি, ফার্স্ট টাইম ডার্সি তাকে অপমানজনক কথা বলছে। এরপরে আবার হচ্ছে এলিজাবেথ সেই জর্জ উইকহামের কাছ থেকে ডার্সি সম্পর্কে অনেক নেগেটিভ কথাবার্তা শুনছে এলিজাবেথ। আবার হচ্ছে যখন কিনা জেইনের বিয়েটা ভেঙে গেছে, এলিজাবেথ মনে করছে জেইনের বিয়ে ভাঙার পেছনে ডার্সির হাত আছে। তার মানে এই কারণগুলোর জন্য ডার্সিকে সে প্রচুর ঘৃণা করতে আরম্ভ করে। বাট ডার্সি কিন্তু জেনকে আগে ঘৃণা করলো, ওই সময় তাকে ভালোবাসতে আরম্ভ করে, তাকে মানে যে কোনো ভাবে রাজি করানোর চেষ্টা করে আর কি। যে ওয়ান ডে হি মেক্স এ শকিং প্রপোজাল অফ ম্যারিজ হুইচ এলিজাবেথ কুইকলি রিফিউজেস। সে কি করে, একটা সময় ডার্সি সে এলিজাবেথকে বিয়ের জন্য প্রপোজাল দেয়, বাট এলিজাবেথ রিজেক্ট করে। শি টেলস ডার্সি দ্যাট শি কনসিডার হিম অ্যারোগ্যান্ট এন্ড আনবিলিভ। সে কি বলে, তুমি অনেক অহংকারী। দেন স্কোর্স হিম ফর স্টিয়ারিং বিংলেস অ্যাওয়ে ফ্রম জেনি। এবং বরং সে তাকে স্কুল বা অনেক তিরস্কার করে যে তোমার জন্য আমার বোনের সাথে সেই যে তোমার বন্ধু চার্লস বিংলে তার বিয়েটা হয়, তুমি সেটা ভেঙে দিয়েছো। এন্ড ডিসইনহেরিটিং উইকহাম, এবং উইকহামকে হচ্ছে তুমি তাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছো আর কি। এগুলো কিন্তু সব ভুল কথা। যে ডার্সি লিভস হার বাট শর্টলি দেয়ার আফটার ডেলিভার্স এ লেটার টু হার। তো ডার্সি ওখান থেকে চলে যায়, এরপরে একটা চিঠিতে সমস্ত কিছু লিখে যে আমি হচ্ছে মানে কোনো অপরাধ করি নাই, আমি মনে করছিলাম তোমার বোন সত্যিকার অর্থে হয়তো সে আমার ফ্রেন্ডকে ভালোবাসে না, যার ফলে আমি তাকে বিয়ে করতে মানা করছি। এবং জর্জ উইকহাম যা যা বলতে সব আসলে ভুয়া বা মিথ্যা, সে আসলে একজন বড় চিটার টাইপের। So he admits that he asked Bingley to distance from Jane, but claims he did so only because he thought their romance was not serious. As for Wickham, he informs Elizabeth that the young officer is a liar and that the real cause of their disagreement was Wickham contempt to elope with his young sister Georgiana Darcy। মানে এই যে আসলে জর্জ উইকহাম সে চায় ডার্সির যে বোন জর্জিয়ানা ডার্সি তার সাথে পালিয়ে যেতে, এই জন্য সে আসলে এরকম ঘৃণ্য পরিকল্পনা করছে বা তোমার কাছে উল্টাপাল্টা কথাবার্তা বলছে আমার নামে। আচ্ছা, সম্ভবত কল এখন কেটে যাবে, আজকে এতটুকু থাকুক, বাকিটুকু আমরা আগামীকালকে কমপ্লিট করব। দেন আমি আমার মতো করে সংক্ষিপ্ত করে সামারিটা বলবো, যাতে করে সবার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। আজকে যতটুকু কমপ্লিট করলাম এতটুকু কি সবার আইডিয়া আছে, নাকি আমি সংক্ষেপে আবার বলি? নভেলটা শুরু হয় যখন চার্লস বিংলে নামের একজন ব্যক্তি জেনদের বাসার ওখানে একটা বাসা ভাড়া নিতে আসে। তখন জেনের মা বাবা চায় যেন জেনদের সাথে ওদের একজন মানে সেই যে চার্লস বিংলে তাদের মানে তার বিয়েটা হয়, মানে জেনদের 5 বোনের যে কোনো একজন। সুতরাং তারা জেনের জন্য মানে বিয়ে করার, জেনকে ওই চার্লস বিংলের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর কি। এরপরে আর কি চার্লস বিংলের সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়। ওইখানে আবার চার্লস বিংলের ফ্রেন্ড ডার্সি আসে, যেখানে ডার্সির সাথে এলিজাবেথের সাক্ষাৎ হয়। এবং তাদের সাক্ষাৎটা অত বেশি ভালো ছিল না। ডার্সি সম্পর্কে এলিজাবেথ অনেক কুসংস্কার বা মানে অনেক ভুল ধারণা পোষণ করে আর কি। তো যাই হোক, এভাবেই মোটামুটি চলে যাচ্ছিল। এরপরে সেই জেনদের বাসায় মিস্টার কলিন্স নামের এক ভদ্রলোক আসে, যে কিনা আসছিল যে তাদের 5 বোনের এক বোনকে বিয়ে করার জন্য, কারণ সে সম্পত্তির উত্তরাধিকারী এমনিতেই হবে। আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? শোনা যাচ্ছে তো সম্ভবত। 4 মিনিটের মধ্যে কেটে যাবে। ওয়েট করুন, আমি কন্টিনিউ করি। ওকে, যে কোনো একজনকে মানে বিয়ে করার জন্য আর কি। এরপরে যখন জানতে পারে যে জেইনের সাথে হচ্ছে ওই যে চার্লস বিংলে তার বিয়ে হওয়ার কথা, তখন সে জেইনের যে মেজ বোন আর কি এলিজাবেথ তাকে বিয়ে করার প্রপোজাল দেয়, বাট সে রাজি হয় না। দেন এই মিস্টার কলিন্সের সাথে জেইন এলিজাবেথের বান্ধবী যে শার্লেট লুকাস তাদের যে বিয়ে এটা হয়ে যায়। ওকে, এর পরবর্তীতে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওই যে জেইনের সাথে বিংলের বিয়ে হওয়ার কথা, এটা আসলে ডার্সি চাচ্ছিল না। সো জেনের সাথে জেনের সাথে বিংলের বিয়েটা ভেঙে যায় এবং মনে করে ডার্সি কি এতে আসলে ডার্সি না তো এলিজাবেথ মনে করে এতে সম্পূর্ণ ডার্সির হাত আছে। সুতরাং সে ডার্সিকে আরো বেশি ঘৃণা করতে আরম্ভ করে। একই সাথে আবার যখন জর্জ উইকহাম নামের একজন ভদ্রলোক ডার্সির সম্পর্কে আরো অনেক খারাপ খারাপ কথা এলিজাবেথের কাছে বলে, যে আমার বাবা তার বাবার ওখানে জব করতো, আমার বাবা মারা যাওয়ার পরে তার বাবা এমনটা বলছিল যে আমাকে দেখে শুনে রাখবে, সুতরাং আমাকে বেশ কিছু টাকা পয়সা দেবে। বাট তার বাবা অনেক আগে মারা গেছে, কিন্তু ডার্সি আমাকে তার ছেলে হিসেবে কোনো টাকা পয়সা দেয়নি। মানে যেহেতু ডার্সির বাবা বলছিল আমাকে টাকা পয়সা দিবে, কিন্তু তার বাবা যেহেতু মারা গেছে, সুতরাং ডার্সি আমাকে কোনো কিছু দেয় না, আমাকে উত্তরাধিকার থেকে মানে বঞ্চিত করছে। এইগুলো শোনার পরে এলিজাবেথ অনেক সেই ডার্সিকে ঘৃণা করতে আরম্ভ করে। দেন একটা পর্যায়ে যখন জেইন এবং বিংলের বিয়েটা ভেঙে যায়, এরপর তারা ঘুরতে আসে। ওই সময় ডার্সির সাথে এলিজাবেথের আবার সাক্ষাৎ হয় এবং তখন ডার্সি আগে কিন্তু সে
এলিজাবেথকে ঘৃণা করতো বা তার সম্পর্কে মানে এক কথায় ভালো ধারণা ছিল না, বাট এখন সে এলিজাবেথের প্রতি আকর্ষণ ফিল করে, সে তাকে ভালোবাসতে চায়, সে তাকে বিয়ে করার প্রপোজাল দেয়, কিন্তু এলিজাবেথ তখন আবার রিজেক্ট করে আর কি। ওকে, তো আজকে মোটামুটি এতটুকু থাকবে, নেক্সট ক্লাস আগামীকালকে এরপর হচ্ছে যতটুকু আছে ওইটুকু কমপ্লিট করে দেন আমরা ওভারঅল সামারিটা সংক্ষিপ্ত করে জানবো। আজকে যতটুকু পড়লাম কারো কোনো সমস্যা আছে কি, এনিবডি, বা যতটুকু কমপ্লিট করলাম সবার কি আইডিয়া হয়েছে কিনা যে আসলে জি ভাই, স্টোরিটা কি নিয়ে? আচ্ছা, অন্য যারা আছেন কারো কোনো সমস্যা আছে? ফার্স্ট সমস্যা থাকলেও বলুন, না থাকলেও বলুন সমস্যা আছে কিনা, বা যদি না থাকে কল সম্ভবত এখনই কেটে যেতে পারে। সমস্যা আছে কিনা? সমস্যা নাই ভাইয়া। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আজকে থাকুক, আমি ভিডিও আপলোড করে দিতে পারে শুনে নিয়ে। ওকে, আর আপনাদের কাজ হচ্ছে বাংলা সামারি যেটা আছে ফার্স্ট ইংরেজিটা পড়বেন, না বুঝতে পারলে বাংলা সামারিটা। ওকে, পড়ে নিয়েছি ভাইয়া। আচ্ছা ভাই, ঠিক আছে।